হ্যালো, আমার নাম স্বর্ণবতী দাস। আজকে হচ্ছে গিয়ে 19শে ডিসেম্বর। এখন প্রায় রাত 3টে মতো বাজে। এই ভিডিওটা একটা পার্সোনাল ভিডিও, আর এই ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাবে, আমি ঠিক জানি না। তো এই ভিডিওটা আমি রিকোয়েস্ট করব, যারা কেজিএফের বড় ফ্যান বা যাদের লাইফে কেজিএফ সিনেমাটার একটা ইম্প্যাক্ট আছে, লাইক সামহাউ সিনেমাটা তোমাকে ইনফ্লুয়েন্স করেছে বা সিনেমাটা দেখে তুমি মনে জোর পেয়েছো, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে। না হলে পর বাকিরা স্কিপ করতেও পারো, ঠিক আছে। এনিওয়ে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আমি হয়তো সিনেমাটা নিয়ে কথা বলতে বলতে মাঝখানে স্মোক করলে পরেও করতে পারি, কারণ সেটা তো আপত্তি থাকলে পরে আমি আগেই বলে দিলাম। যাই হোক, এনিওয়ে, তো কেজিএফ চ্যাপ্টার 1-এর আজকে এক্স্যাক্টলি 5 বছর পূর্ণ হচ্ছে, কারণ 2018 ডিসেম্বরে এই সিনেমাটা বেরিয়েছিল এবং সিনেমাটা খুব হিট একটা সিনেমা ছিল এবং জিরোর সাথে কম্পিটিশান হয়েছিল। যদিও জিরো একদম টোটালি একটা অন্য জনের ফিল্ম ছিল, আর জিরোর প্রতি আমার পার্সোনাল কোনো রকম ইয়ে নেই। জিরো আমার বেশ ভালো লাগে। শাহরুখ খানের অন্যতম ভালো সিনেমাগুলোর মধ্যে একটা, যেটা অ্যাপ্রিসিয়েশান পায়নি। অ্যাকচুয়ালি ফ্যান, রাইস আর জিরো, এই 3টে সিনেমারই না কাইন্ড অফ কপাল খারাপ, ঠিক আছে। কেন সিনেমাগুলো মানুষের ভাল লাগেনি আমি সত্যিই বুঝতে পারি না। যাই হোক, আজকে আমরা কথা বলবো কেজিএফ চ্যাপ্টার 1 নিয়ে। এই সিনেমাটার অনেকগুলো মুমেন্ট রয়েছে, যে মুমেন্টগুলো রিয়েলি ইট ইজ সামথিং এলস। বাট আমি পার্সোনালি মনে করি যে কেজিএফ চ্যাপ্টার 1 এমন একটা সিনেমা যেটা সমস্ত ফিল্ম স্কুলে পড়ানো উচিত, কি হাউ টু মেক আ কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম। অ্যাকশন ফিল্মও ঠিক বলা যায় না কেজিএফ চ্যাপ্টার 1-কে, যে একটা কমার্শিয়াল ফিল্ম কী করে তৈরি করতে হয়, যেটার মধ্যে ক্লাস আর মাসের পারফেক্ট ডোজ থাকবে। আর শুধুমাত্র সেটাই না, কী করে একটা সিনেমাকে হাইলি ইন্সপিরেশনাল ফিলোজফিক্যাল বানাতে হয়, যেটা কাইন্ড অফ সাইকোলজিক্যালি মানুষকে মানে ইম্প্যাক্ট করতে পারে। 2018-র শেষ ভাগ আমার লাইফের অন্যতম ডার্ক সময়, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জীবনে একটা বাজে ফেজ আছে যখন সে খুব ঝামেলার মধ্যে দিয়ে যায়। আমি কিন্তু খুব একটা বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম না। আমার চাকরি বাকরি ছিল, আমি জব করতাম, তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, ঠিক আছে। বোনের সাথে আমি ব্যাঙ্গালোরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম। তো কিন্তু ওই সময় আমার পার্সোনাল লাইফে বেশ কিছু প্রবলেম ছিল, যেগুলো রিয়েল দুনিয়ার প্রবলেমের তুলনায় খুব ছোট। মানে একটা ব্রেকআপ বা প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো রিয়েল দুনিয়ার প্রবলেমের থেকে অনেক ছোট। যে বাবা মার শরীর খারাপ, বা তোমার দেশে যুদ্ধ লেগেছে, বা তোমার চাকরি চলে গেছে, এইসব প্রবলেমের তুলনায় তো প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে বা তোমার ব্রেকআপ হয়ে গেছে, এই সমস্যা তো কোনো সমস্যাই না। কিন্তু আবার কারোর কাছে সেই সমস্যাটাই অনেক বড় সমস্যা। আমাকে ভিডিওতে দেখে অনেকেই ভাবে যে আমি হয়তো খুব রাফ অ্যান্ড টাফ আর রুড, খুব স্ট্রং। দ্যাট ইজ আ প্রজেকশন, ওকে। সো পিপল ডোন্ট কাম অ্যান্ড থিঙ্ক দ্যাট আই ক্যান ক্রাশ দিস গাই, ওকে। আমি ওই সময় খুব বাজে একটা ব্রেকআপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ওটাকে ঠিক ব্রেকআপও ঠিক বলে না, দুম করেই একদিন শুনতে পাচ্ছি যে বিয়ে হয়ে যাচ্ছে, ওকে। তো আর আমার একটা ব্যাপার আছে, আমি চট করে এসব জিনিসপত্র না আমার ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে আমি শেয়ার করি না। দ্য থিং ইজ যে আমি 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 খুব ভাগ্যবান যে আমার একটা বোন রয়েছে, মানে বোনও নয়, আমরা যমজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা যমজ ভাই বোন। তো এবং আমার বোন আমার মেন্টাল সাপোর্টের জন্য খুব ভালো, কিন্তু প্রবলেম হচ্ছে কি যে সেও প্রপারলি ঠিক জানে না যে আমার কী হয়েছে, ঠিক আছে। অ্যান্ড অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি পুরো ন্যাড়া হয়ে গেছিলাম, ওকে। না, যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো বা দেখো আমাকে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি আমার চুল খুব ভালোবাসি। আমার খুব ঝাঁকড়া ঝাঁকড়া কাকের বাসার মতো চুল, অনেকেই এই নিয়ে আমাকে হাসি ঠাট্টা করে। বাট ওইটা একটা সময় ছিল আমি পুরোপুরি ন্যাড়া হয়ে গেছিলাম, আর সেটার পেছনে একটা হিউজ রিজন ছিল, যেটা অনেক লোকই জানতো না। I was going through a very
টাফ ডিপ্রেসিং ফেজ, এবং আমি সামাও এই ব্রেকআপটা আমি সামাও নিতে পারছিলাম না। প্লাস আমি আমার জব নিয়েও খুব একটা বেশি হ্যাপি ছিলাম না। কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে আমাকে থাকতে হয়। ব্যাঙ্গালোরে অনেকেই খুব কুল মস্তি ফস্তি করতো, এবং কেউই ব্যাঙ্গালোর থেকে কেউ এইসব জায়গায় আর কেউ ফেরত আসে না। আমি একটুখানি ইমোশনাল গান্ডু টাইপের, আমার কাছে আমার রুটস খুব বেশি ইম্পর্টেন্ট, প্লাস বাবা মা এখানে থাকে, তাই আমি এখানে ফেরত চলে এসেছি, চাকরি নিয়েই অবশ্যই। সেটা একটা অন্য গল্প, সেটা সেটা ইন ফিউচারের জন্য কখনো তোলা থাক। আজকে আমি শুধুমাত্র এই কেজিএফ কী করে আমাকে বাঁচিয়েছে, আমি বহুবার অনেক জায়গায় বলেছি যে কেজিএফ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এবং এটা আমার পার্সোনাল সার্কেলে সবাই জানে, আমি কথাটা মাল্টিপল টাইম বলেছি, ঠিক আছে। আজকে আমি শুধুমাত্র সেই পোর্শনেই স্টিক করে থাকবো, যদিও এই ভিডিওটার কোনো ফরম্যাট নেই, ঠিক আছে, দিস ক্যান গো এনিওয়্যার। আর টু বি ভেরি অনেস্ট, আমি হয়তো ভিডিওটা পোস্টই করবো না, ঠিক আছে, কারণ এরকম অনেক ভিডিওই আমি বানাই ছোটোখাটো, না এসব পার্সোনাল প্রবলেম নিয়ে না, সিরিয়াস টপিক নিয়ে আমি তারপর পোস্টই করি না। তো আমার মনে আছে কেজিএফ বেরিয়েছিল 18ই ডিসেম্বর, এবং আমার তখন কোনো রকম বিন্দুমাত্র কোনো আইডিয়া নেই। তখন আমি সিনেমাটা ফলো করার মতো কন্ডিশনেই নেই, তখন আমি একদম ডাউন মানে ডাউন। এবার আমি যখন খুব ডাউন যখন হয়ে যাই, তখন আমি আমার গুরুর কাছে ফেরত যাই। এবার 2018 ওই পয়েন্ট অবধি আমার লাইফে গুরু বলতে ফিকশনাল গুরু, তারা রিয়েল লাইফ ক্যারেক্টার নয়, একজনই ছিল, সেটা হচ্ছে কি ব্যাটম্যান। 2018 পরে বেশ কিছু লোক তাতে অ্যাড হয়েছে, ওকে। তো 2018 পরে কারা অ্যাড হয়েছে আমি বলে দিচ্ছি। এরেন ইয়েগার, অ্যাটাক অন টাইটানের একটা ক্যারেক্টার, ব্রেকিং ব্যাডের ওয়াল্টার হোয়াইট, দ্য বয়েজের বিলি উইলিয়াম বুচার, আর এই কেজিএফের রকি ভাই। তার আগে অবধি আমি একটাই ক্যারেক্টারের থেকে ইন্সপিরেশন ড্র করতাম, দ্যাট ওয়াজ অনলি ব্যাটম্যান। এবং আমি ডিপ্রেসড হলে পরে আমার লাইফে সমস্ত দুঃখের জন্য ব্যাটম্যান থেরাপি রেডি রয়েছে। কিছু প্রবলেম হবে, ব্যাটম্যানের কিছু স্পেসিফিক সিনেমা দেখবো, যেরকম দ্য ডার্ক নাইট রিটার্নস বলে একটা অ্যানিমেটেড ফিল্ম আছে, 2খানা পার্টে, বিউটিফুল। তোমরা কেউ চাইলে গিয়ে দেখতে পারো, যাদের ব্যাটম্যান নিয়ে ইন্টারেস্ট রয়েছে তারা তো দেখে নিয়েছই। গথাম নাইট রয়েছে, ব্যাটম্যান ইয়ার 1 রয়েছে, রেড হুড রয়েছে, ভালো ভালো ব্যাটম্যানের অ্যানিমেটেড ফিল্ম রয়েছে, যেগুলো এখন বেরোনো বন্ধ হয়ে গেছে কাইন্ড অফ। এখন তো ডিসি মোটামুটি শেষ, বাদ দাও, তখনও কাইন্ড অফ ডিসি শেষ অবস্থাতেই ছিল, কিন্তু অতটা বাজেভাবে তখন শেষ হয়নি। যাই হোক, তো ব্যাটম্যান থেরাপিও আমার উপরে আর কাজ করছে না। ব্যাটম্যান থেরাপি আমার উপরে যখন কাজ করছে না, আই ওয়াজ টোটালি হোপলেস অ্যান্ড ক্লুলেস, ওকে। অ্যান্ড জিনিসপত্র আমার জন্যে খুব বেশি পেইনফুল ফিল হচ্ছে, যেটা আমি নিতে পারছি না। মানসিক কষ্ট এমন একটা কষ্ট যেটাকে দেখতে পাওয়া যায় না, বাট যে ফিল করে সে ফিল করতে পারে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি একজন দুর্বল প্রকৃতির মানুষ, ঠিক আছে। দুর্বল প্রকৃতির মানুষ বলতে যা বোঝায়, ইমোশনালি ভালনারেবল, ওকে, আনস্টেবল নয় কিন্তু ইমোশনালি ভালনারেবল, ঠিক আছে। আমি একজন ওরকম প্রকৃতির মানুষ। সো আমি না খুব খারাপ একটা কথা চিন্তা করেছিলাম, এবং যেই কারণে আমি পুরো টাকলা হয়ে গেছিলাম। কারণ আমি দেখেছি অনেক ডেড বডিরই যে চুলগুলো একদম এলোমেলো ল্যাপটা লুপটি হয়ে যায়। তো আমি যেটা ভেবেছিলাম সেটার এন্ডে আমারও ওরকম একটা পরিণতি হতো, সেই জন্য আমি পুরোপুরি টাকলা হয়ে গেছিলাম। এবং আমার দাড়ি একদম এত অবধি, ঠিক আছে, আমার দিকে তাকানো যেত না, আমাকে জানোয়ারের মতো দেখতে হয়ে গেছিলো, ওকে, জানোয়ার, গুন্ডাদের মতো। আমার অফিসের একজন সিনিয়র দাদা ছিলেন, অভিজিৎ দা, খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তিনি আমাকে দেখে খালি বলতেন যে তোর তো কিছু একটা হয়েছে, তুই নিজেকে ঠিক কর, ঠিক আছে, তোকে দেখে তোর সাথে কেউ কথা বলতেও সবার ভয় লাগে, সবসময় এত মুখ থমথমে গম্ভীর হয়ে তুই থাকিস। তো সেই সময় একদিন হুট করে, এবং ওটা হচ্ছে গিয়ে 31শে ডিসেম্বর, ঠিক আছে, আমি ভেবেছিলাম যে বছরের শেষ দিন ইজ দ্য পারফেক্ট ডে, আজকে আমি যাব, সমস্ত মোহমায়া ত্যাগ করে আজকে আমি যাব। আর তখন না আমি মায়ের সাথে, মায়ের গলা আমি একদমই তুলছিলাম না, ঠিক আছে, কারণ মায়ের গলা শুনলে পরেই আমি দুর্বল হয়ে যাব, মায়ের গলা আমি তুলছিলাম না। এবং আমার একদম প্ল্যান যে বছরের শেষ দিন আজকে আমি যাব, আমি আর নিতে পারছি না, আই এম ডান, আই এম ফিনিশড, আই ওয়ান্ট টু গো। আমাকে এরপর লোকে কুইটার বলবে, দুর্বল বলবে, আমার মা বাবা একটুখানি কান্নাকাটি করবে, বাট আমার বোন রয়েছে, আমার বোন আমার থেকে সাকসেসফুল অনেক বেশি, আমার বোন আমার বাবা মায়ের দায়িত্ব নিতে পারবে,
তাদের খেয়াল রাখতে পারবে, ঠিক আছে। আমার একটা অ্যাডপ্টেড দিদি আছে, তো আমি এরকম নয় যে আমি চলে গেলে পরে আমার বাবা মাকে দেখার কেউ নেই। আর আমার বাবা মায়ের মানে আমরা সন্তানরা বাদ দিয়েও আরও অনেক কিছু রয়েছে, ঠিক আছে। ওকে, আমার মা খুব পপুলার একজন মানুষ, খুব ভালো একজন মানুষ, তাকে বহু মানুষ চেনে, বহু মানুষ ভালোবাসে, ঠিক আছে। আমার বাবা একজন ফিলান্থ্রপিস্ট, ঠিক আছে। তো অনেক মানুষের সেবা যত্ন করে, অনেক মানুষের ইয়ে করে। আমার বাড়িতে বেসিক্যালি আমি বাদ দিয়ে মানে আমি হচ্ছে গিয়ে দ্য মোস্ট, ওই প্রত্যেকটা ফ্যামিলি একটা ব্ল্যাক শিপ থাকে না, আর আই এম দ্য মোস্ট অ্যান্টি সোশ্যাল ওয়ান। আমার কোনো বন্ধুবান্ধব নেই, প্রচুর লাইফে ঝামেলা হয়েছে। আমার বোন আমার পুরোপুরি কমপ্লিটলি অপোজিট, তার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে, সাকসেসফুল বেশি, সে আমার থেকে অনেক বেশি ভালো মানুষ, অনেক বেশি সরল সাধারণ ভালো মানুষ। তোমরা যদি কেউ আমার বোনের ইউটিউব চ্যানেল যদি দেখো, দেন আমার একটা বন্ধুর মতো কোয়েশ্চেন করবো। আমার একটা বন্ধু আমাকে দুদিন আগে বলছে, তোর বোনের ভিডিও দেখছি আর তোকে, হাউ কাম তোরা এত ডিফারেন্ট, লাইক কমপ্লিটলি, ঠিক আছে। তোর বোনকে দেখে মনে হয় পুরো সূর্য, ঠিক আছে, ওকে সূর্যের আলো। তোর বোন লিটারালি ইজ লাইক দ্য ডে অ্যান্ড ইউ আর দ্য নাইট, ওকে, অ্যান্ড ডার্কেস্ট অফ নাইট। কী করে এত কন্ট্রাস্ট! যাই হোক, তাই আমি ভেবেছিলাম যে 31শে ডিসেম্বর 2018 আমার পৃথিবীতে শেষ দিন। কিন্তু আমার একটা সাউথ ইন্ডিয়ান কলিগ আমাকে হোয়াটসঅ্যাপে একটা ট্রেলার পাঠায়। কেজিএফের চ্যাপ্টার 1-এ 2টো ট্রেলার বেরিয়েছিল, একটা 2খানা হিন্দি ট্রেলার বেরিয়েছিল, এবং কোনো একটা ট্রেলারও আমাকে পাঠিয়েছিল, ফার্স্টেরটা না সেকেন্ডেরটা আমার এখন খেয়াল নেই। সেই ট্রেলারে একটা সিন ছিল, একটা বাচ্চা বলছে হার পিকচার মে ऐसा कोई होता है, ওর পাশে একটা বাচ্চা বলছে কোন হিরো, তখন ওনা খুব ক্যাচ দিয়ে বলে নেই ভিলেন। আই মিন হেভি সোয়াগ নিয়ে বলেছিল বাচ্চাটা। ঠিক তারপরেই ইয়াশের একটা শট ছিল, কপালে ফেট্টি করা কেজিএফের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, একটা চোখ দেখা যাচ্ছে, ঘাড় ঘুরিয়ে কারোর দিকে একটা তাকাচ্ছে, আর মানে এমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে ট্রেলারের কথা বলছি, যে ওরকম মিউজিক আমি শুনিনি। ইট ওয়াজ সো আপলিফটিং, ঠিক আছে, আপলিফটিং অ্যান্ড ব্যাডাস। মানে ওই সিনটা দেখে না আই এম লাইক, মানে তখন 31শে ডিসেম্বর সন্ধ্যা 6টা-7টা বাজে। আমার তখন প্ল্যান যে রাত 10টা, ঠিক আছে, আমি ওই ট্রেলারটা দেখছি, দেখি না আমি কাইন্ড অফ লাইক, ঠিক আছে, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি এই সিনেমাটা দেখে যেতে চাই সামহাউ, ঠিক আছে। ওকে, ওই লোক যেরকম পাঠা যেরকম বলির আগে পাঠাকে খাওয়ানো হয়, সিনেমা আমার কাছে খাবারের মতনই, ঠিক আছে। আমার আত্মার জন্য সিনেমা আর বই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, আমাদের আমাদের সোলের ফুড তারা, ঠিক আছে। আচ্ছা, আমি এই সিনেমাটা দেখে যাব। ওকে, কোড়ামাঙ্গালা, যারা ব্যাঙ্গালোরে থাকো, বা আমি জানি না ব্যাঙ্গালোরে কেউ ভিডিওটা দেখছো কিনা, কোড়ামাঙ্গালার জয়েন্টে, যেখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ওই অ্যাক্সেঞ্চার অফিসের দিকে যায়, ওই একটা দুধের একটা বড় কারখানা রয়েছে, একটা কলেজ রয়েছে, নামগুলো ভুলে গেছি আমি, একটা ওই দিকে যায়, একটা এই দিকে যায়, তার মাঝখানে কোড়ামাঙ্গালার জয়েন্ট, সেখানে একটা সিনেমা হল রয়েছে, একটা পিভিআর আইনক্স বা এরকম কিছু একটা আছে। আমি থাকতাম বিটিএম ফার্স্ট স্টেজে, ঠিক আছে। তো আমার বাড়ি থেকে কাইন্ড অফ হেঁটে গেলে পরে প্রায় 2-2.5 কিলোমিটার মতো ওই হলটাতে যাওয়া যায়। এবং ওই হলটার স্পেশালিটি হচ্ছে গিয়ে একমাত্র ওইখানে হিন্দি শোটা লেগেছিল, ঠিক আছে, হিন্দি শোটা ওখানে লেগেছিল। আমি থাকি ব্যাঙ্গালোর, যেটা একটা কর্ণাটকের মধ্যে, সেখানে কানাডা ল্যাঙ্গুয়েজের ফিল্ম, কেজিএফ কিন্তু কানাডা ল্যাঙ্গুয়েজের, মানে ওদের ওখানকার সিনেমা। আমাদের এখানে যেরকম বাংলা সিনেমা, ওটা ওদের ইন্ডাস্ট্রির ফিল্ম। আমার বাড়ির সামনেও একটা সিনেমার হল রয়েছে, যেখানে আমি অনেক সিনেমা দেখেছিলাম, ক্যাপ্টেন মার্ভেল, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, ব্ল্যাক প্যান্থার, ঠিক আছে, সেটা সিঙ্গেল স্ক্রিন, ঠিক আছে। এবার ওখানে কেজিএফের যে ভার্সান আছে সেটা কানাডা ল্যাঙ্গুয়েজে হচ্ছে, একমাত্র ওই হলটাতে হচ্ছে কি হিন্দি ল্যাঙ্গুয়েজে, তাও রাত্রিবেলা একটা শো। এবং আমি বুকমাই শোতে দেখছি যে গ্রে আউট দেখাচ্ছে। এবার আমি জানি যে স্পট বুকিংয়ে কিছু টিকিট থাকে, আর আমাকে তো যেতে হবে, তাই আমি সিনেমা হলটাতে চলে গেছি পায়ে হেঁটে, যে ভাই আমি ওখান থেকে দেখে আমি বেরিয়ে যাব,
যদি টিকিট পাই ভালো, যদি টিকিট না পাই ঠিক আছে, আমার অ্যাকচুয়াল যা প্ল্যান আমি সেটাই করব, হুইচ ইজ ভেরি মরবিড অ্যাকচুয়ালি, যেটা খুবই ডিপ্রেসিং। যাই হোক, এবং আমার তখন একটা ফেভারিট ড্রেস ছিল যেটা আমি ওই টাকলা হয়ে যাওয়ার পরে কিনি। তোমরা আমার যে কালো জ্যাকেটটা, চামড়ার যে কালো জ্যাকেটটা দেখেছো, ওটা ওই সময় কেনা। তো আমি যাই এবং হলে গিয়ে আমি দেখি লোকে লোকারণ্য, টিকিট কাউন্টার খালি, সবাই দাঁড়িয়ে আছে এর জন্য। আমি যাচ্ছি, দেখি একটা ছেলে এরকম দৌড় থেকে এরকম দৌড়ে টিকিট কাউন্টারের দিকে আসছে। আমার কি মনে হলো, আমি একটুখানি দৌড়ে গেলাম, আমি একদম সামনেই ছিলাম, তো আমি পৌঁছে গেছি। আমি বলছি যে দা KGF এর একটা টিকিট দিন। ও আমাকে দিয়েছে টিকিটটা। আমি সিট ফিটও কিছু দেখতে যাইনি, ঠিক আছে, কিছু আর তখন আর কিছু ম্যাটারই করে না, ঠিক আছে। আমার পেছনের যে ছেলেটা, ও এসে भैया KGF का 2 टिकट दो, ये लास्ट था, ये भैया को दे दिया, खत्म हो गया। আমি তখন ভাবছি আমার লাক এত ভালো, শেষ টিকিটটা আমি পেলাম, হাউ ভাই, জীবনে তো লাকের তো আমার তো গান মারা গেছে, ঠিক আছে, সমস্ত অ্যাঙ্গেল থেকে। এবারে ওই টিকিট কাউন্টারের ছেলেটা ওই ছেলেটাকে বলছে 0 का टिकट है दो क्या, ও রেগে মেগে, ঠিক আছে, কি কানাডা ভাষায় কি গালাগাল দিল, কে যেন দিয়ে চলে গেল। KGF দেখতে ঢুকলাম, সিনেমাটা শুরু হলো, শুরুতেই ওই সিনটা, রামিকা সেন চিল্লাচ্ছে যে ইসকা নাম ও নিশান ইতিহাস মে নেই রহনা চাইয়ে। সেটা ঠিক পরে একটা স্ট্যাটিক শটের মধ্যে রকি দাঁড়িয়ে আছে কোন একটা কোট প্যান্ট পরে ব্যাকগ্রাউন্ড থেকে। KGF এর নামটার সময় যে মিউজিকটা হলো না, আমার বুক লাইক, ভাই হোয়াট দ্য হেল ইজ দিস। আমার মানে, তুমি কোনোদিন KGF চ্যাপ্টার 1 যদি দেখো, ইট হ্যাজ দ্য লাইক রিওয়াজ ভ্যালু লাইক হেল। এবং ওই গানটা টাইটেল রিভিলের সময় যে মিউজিক, ভাই ব্রেন শট। দেন সিনেমাটা শুরু হলো। সিনেমাটার প্রথম 20 মিনিটে এতগুলো ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হলো না, আমি বি লাইক ওকে দিস ইজ ইন্টারেস্টিং, বাট আমি এখন অব্দি বুঝতে পারছি না কি হচ্ছে। তারপরে শুরু হলো গিয়ে ওই সিনটা, রকিকে ঝুলিয়ে রেখেছে, ক্যা চাইয়ে রে তেরে কো ভাই দুনিয়া। ও মাই গড। রকি অ্যাসাসিন জগতে ওর পজিশন ছিল হচ্ছে কি, ও একটা জাস্ট একটা এমপ্লয়ের মতো, যে হিটম্যানের মতো কাজ করে। ও কোনো বস ফস লেভেলের না, ও লোকের আন্ডারে কাজ করে। সেইখান থেকে ওর উত্থানের মধ্যে আমি আমাদের আইটি কোম্পানির পুরো হায়ারার্কি দেখতে পেলাম। মাল্টিপল বস, সবাই ওকে ইউজ করার ট্রাই করছে, ও সবার কাছে নিজেকে গিভ ইন করছেও, সব থেকে কঠিন কাজটা করতে যাচ্ছে, বাট ওর ইন্টেনশন কেউ জানে না যে ও অ্যাকচুয়ালি কী চায়। এবং সিনেমাটা যখন শেষ হলো, বুড়ো লোকটাকে যখন ও বাঁচাতে যাবে তার আগে ওই জায়গাটা, অ্যান্ড সব থেকে উইক পার্ট কি জানো KGF চ্যাপ্টার 1-এর, দ্য রোম্যান্স অ্যাঙ্গেল, যেটা ইন্টারভেলের আগে আসে। যখন থেকে ওই নায়িকাটা আসে, ওই রাস্তার মধ্যে পার্টি করছিল, ও যাবে গিয়ে একটা মারামারি হবে যেটা একদম বেকার। হাউ ফেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, হাউ ফেয়ার ইউ, একটা জঘন্য ডায়লগ, ক্রিঞ্জ। ওই রোম্যান্সের মধ্যে 3খানা গুজবাম্পের সিন, তার মধ্যে আমি বলি আমার কোন সিনটা সব থেকে ফেভারিট KGF চ্যাপ্টার 1-এর, দ্যাট ইজ দ্য পুলিশ স্টেশন সিন। এবং প্রশান্ত নীল কী লেভেলের জিনিয়াস আমি তোমাদেরকে এবার এক্সপ্লেন করি। KGF চ্যাপ্টার 1-এ পুলিশ স্টেশনের সিনটা কী ছিল, ও স্পিড ড্রাইভিং করছে বলে ওকে পুলিশ তুলে নিয়ে গেছে, পুলিশ জানে না ওকে, ওর লোকেরা হেলিকপ্টার নিয়ে ওকে ছাড়াতে এসছে, না ওকে ছাড়াতে নিয়ে আসেনি, ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছে। ড্রাইভিং লাইসেন্সের নাম দেখে ওদের ফেটে যাবে। ও সিগারেট খাচ্ছিল, ওটাকে ফেলে দিয়েছিল, পুলিশ অফিসারটা গিয়ে সিগারেটটা তুলে ওর মুখে আবার গুজবে। এবং ওইখানে আনন্দ ইন্দালগি অ্যাকচুয়ালি বলছে যে আমি অ্যাকচুয়ালি কাহিনীর আগে বলে ফেলেছি, ও রাজা হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। ওই জায়গাটা আমি খালি ভাবছি, লোকটা তো এখন এই স্টেজে রয়েছে, KGF এখন অব্দি ঢোকেনি,
রাজা হয়ে যাওয়ার গল্প কেন এখানে বলছে? আর পুলিশগুলো ওকে দেখে এত ভয় কেন পাচ্ছে যে ও কি এমন করেছে? সিনেমাটা শুরুতেই রয়েছে যে ভাই পিএম বলছে মারতে হবে, ইতিহাসে নাম নিশানা রাখতে হবে না। লোকটা করেছেটা কি এমন? কি করতে পারে ও? এবং ওই পুলিশ স্টেশনের সিনে কোনো ভায়োলেন্স ছিল না, ঠিক আছে? ও পুলিশটার সাথে নর্মাল কথা বলে ডায়লগ দিয়ে বেরিয়ে আসবে এবং বলবে যে ওখানে আঙ্গুঠার পয়সা নিয়ে কি যেন একটা বেশ ডায়লগ ছিল। ভাই ওই জায়গাটা আহা, এবং ওই জায়গাটার মিউজিক ভাই ইট ইজ ইনটক্সিকেটিং। তারপরে হচ্ছে কি রাস্তার মধ্যে বানের সিনটা, আমি তো ওই সিনটা দেখে পুরো কেঁদে দিয়েছি। কারণ আমার মাথায় চলছে যে আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। ছোটোবেলাতে আমার অ্যাজমার প্রবলেম ছিল, আমার বাঁচার কথাই না, ঠিক আছে? আমি জন্মের সময় আন্ডারওয়েট ছিলাম এবং আমার নাক দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল, আমার শ্বাসকষ্টের হিউজ প্রবলেম। আমার মা অনেক কষ্ট করে আমাকে বাঁচিয়েছে। আমাকে পৃথিবীতে আমার মা সব থেকে বেশি ভালোবাসে, ঠিক আছে? আমার বাবার থেকে বা বোনের থেকে আমার মামাকে সব থেকে বেশি ভালোবাসে। কি করে আমি আত্মহত্যার মতো স্টুপিড একটা কথা ভাবছিলাম এতদিন মায়ের সাথে কথাবার্তা না বলে। যখন ওই সিনটা হচ্ছে না তখন আমার মাথায় আমার লাইফের সিনেমা চলছে, আর এদিকে দেখছি রকি ভাই বলছে दुनिया में सबसे बड़ी योद्धा माँ होती है। वेट just a moment. সরি, হ্যাঁ সরি, আই মিন সরি, এই জন্য আমি সিগারেটটা ধরালাম, ঠিক আছে? সিগারেট খাওয়া খুব খারাপ জিনিস, সিগারেট খেও না। সিগারেট, চিনি, এই দুটো জিনিস লাইফ থেকে কাট আউট করতে হবে। আর ফ্রায়েড খাবার, দেখো ফ্রায়েড খাবার খেতে কোনো প্রবলেম নেই, বাড়িতে হাজার জিনিস ভেজে খাও, কিন্তু রাস্তার ফ্রায়েড খাবার, বাড়িতে এগরোল বানিয়ে খাও, বাড়িতে ফ্রায়েড চিকেন বানিয়ে খাও, বাট রাস্তার ফ্রায়েড চিকেন, এগরোল, ওগুলো ভালো তেলে তৈরি করা হয় না। তেল ভালোই থাকে, ওরা রিইউজ করে, তেলকে বারবার গরম করলে পরে তেল থেকে বিষাক্ত জিনিসপত্র বার হয়। বাড়িতেও মা দিদিকে বলবে যে ভাই একই তেলে বারবার রান্না না যেন করে, ঠিক আছে? তেল বারবার গরম করা খুব খারাপ জিনিস। সরি, সিগারেট খেও না। আমি এখন খাচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে সিম্পল কথা, দিস ইজ ভেরি ইমোশনাল ফর মি, সেই জন্য, ঠিক আছে? যথেষ্ট চাপ লাগে। ওকে, আমি এই ভিডিওটা মেবি পোস্ট করবো না, এনিয়ে যাই হোক। ওই সিনটা, দ্যাট সিন ব্রোক মাই হার্ট। দুনিয়া মে সবসে বড়ি যোদ্ধা মা হতি হ্যায়। আমি কি করে ভুলে গেলাম যে আমার লাইফে আমার মামাকে এত সাপোর্ট করেছে, কি করে আমি এত স্টুপিড কথাবার্তা আমি ইম্যাজিন পর্যন্ত করতে পারি, ঠিক আছে? দেন সিনেমাটার সেকেন্ড হাফ ভাই, ও কেজিএফে ঢোকার পরে, আর ওই চাচা কালেগৌড়া আর আনন্দ ইন্দালগি, এরা তিনজন যেইভাবে গল্পটাকে তিনটে টাইম লাইনে বসে বলছে ভাই, ইট ইজ हार्ट थम्पिंग, ठीक है? जंगल में आग लगने वाले हैं, आप मिस्टेक करके उस जंगल के तरफ मत चले जाना सर। ওই শেট্টি ভাইকে ও চাচা যখন বলছে बच्चों को पीरा खिलाया था, ঠিক আছে? প্যারা, ও নাকি যাওয়ার আগের দিন বাচ্চাদেরকে প্যারা খাইয়েছিল। তো শেট্টি ভাইকে চাচা বলছে যে না, রকি কোথায় গেছে, আমি জাস্ট ওকে এটা জিজ্ঞাসা করার জন্য খুঁজছিলাম যে ও প্যারাগুলো কোথা থেকে কিনেছিল। চাচা ইজ লাভ, চাচা ইজ লাভ, চাচা ইজ ট্রু লাভ, ঠিক আছে? চাচার শরীর খারাপ হয়েছিল, লাস্ট আমি খবর পেয়েছিলাম। কেজিএফ একমাত্র সিনেমা যার কাস্ট, প্রত্যেকটা কাস্টের আমি খবর রাখি। কালেগৌড়ার চরিত্রে যে অভিনয় করেছে সে মারা গেছে, খুব খুব দুঃখ, খুব দুঃখ, আমি তাকে চ্যাপ্টার 3-তে দেখতে পাবো না। কালেগৌড়াতে যে অভিনয় করেছে সেই লোকটি কিন্তু আর বেঁচে নেই পৃথিবীতে। আর সব থেকে মিস করেছি চ্যাপ্টার 2-তে আমি পাগলটা, যে কেজিএফ এর মধ্যে বাচ্চাদেরকে গল্প বলতো, কেশব ছিল হচ্ছে ক্যারেক্টারটার নাম। সিনেমাটা কেজিএফে গিয়ে যখন ঢোকে না, ইট ইজ নট অ্যান ইন্ডিয়ান মুভি এনিমোর, ঠিক আছে? এবং এই সিনেমাটা দেখার সময় আমার
শশাঙ্ক রিডেমশনের কথা মাথায় এসছে, শিনলার লিস্টের কথা মাথায় এসছে। শিনলার লিস্টে অস্কার শিনলার গেছিল বন্দুক বানাতে, বন্দুকের বুলেট বানাতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কেট বিজনেস করতে। গিয়ে যুদ্ধ থেকে তার মন বদলে গেছে, সে তার কারখানা চালায়, বাট সেখানে বন্দুকগুলো দিয়ে গান ফায়ার করা যায় না। সে নিজে বলে, আমার কারখানায় তোর এই বন্দুক বা বুলেট যদি কোনো দিন ফায়ার করে আমার থেকে দুঃখী কেউ হবে না, এবং সেই ইহুদিদেরকে সে বাঁচায়। এইখানে রকি ভাই গিয়েছিল তো একটা সিম্পল কাজ করতে, গিয়ে মায়ের প্রমিসের কথা মনে পড়ে কেজিএফ জয় করে চলে এলো। রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া, সবাই না যখন রকি ভাই বলে, আমার পার্সোনালি আমার না অফেন্ডেড ফিল হয়। হোয়াট দ্য হেল ইজ দিস রকি ভাই? রকি তো কুকুরের নাম হয়। কল হিম বাই হিজ অরিজিনাল নেম। হি ইজ আ কিং, হি ইজ দ্য সুলতান, ঠিক আছে? হি ইজ রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া। अगर बम्बई में तू बड़ा काम करेगा तो तेरा छोटा नाम भी लोग याद रखेगा। এই করে ওকে রকি নামটা দিয়েছিল, ঠিক আছে? যখন কেজিএফ চ্যাপ্টার 1-এ রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া নামটা মাত্র একবার ইউজ করে, যখন বাচ্চা বয়সেও গেছিল, ও জাস্ট খালি নিজের নামটা ওখানে রেজিস্টার, ওইখানে আমরা ওর নামটা শুনতে পাই। আর কেজিএফ চ্যাপ্টার 2-তে ওই পুলিশ স্টেশনে, ঠিক আছে, ওই পুলিশ স্টেশনে ও নিজের নাম নিজের মুখে উচ্চারণ করে না। যেই বাচ্চাটা চায় দিতে এসেছিল, সাব राजा राजा कृष्णाप्पा बेरिया हमारे इधर उसको रॉकी भाई बुलाते हैं सब, चाय से ज्यादा ग्लास महंगा है सब भाई। কেজিএফ চ্যাপ্টার 2-তে পুলিশ স্টেশনের ওই তাণ্ডবটা দেখে আমি বুঝতে পারি যে চ্যাপ্টার 1-এর পুলিশরা অত ভয় কেন পাচ্ছিল। ওখানে ওর একটা সোনার বাটলি উঠিয়েছিল বলে পুরো থানা উড়িয়ে দিয়েছিল। এরা তো লোকটাকে তুলে নিয়ে বসে আছে, বাট ওরা কেউ জানে না রকি ভাই ভায়োলেন্স অ্যাকচুয়ালি বিলিভই করে না। রকি ভাই যেটা করে শুধুমাত্র ভয় দেখানোর জন্য, আর সত্যিকারের গান্ডুদের সত্যিই গান মারে। ওই ছেলেটা ওর বউয়ের গায়ে হাত দেবে বলে কিন্তু দুটো হাতই কাটবে, ঠিক আছে? ওকে, রকি ভাই কিন্তু এই যে ভায়োলেন্স আই ডোন্ট লাইক ইট, বাট ভায়োলেন্স লাইক মি, আই কান্ট অ্যাভয়েড। ভাই সত্যি रामिका सेन के পর্যন্ত বলবে, मैं हमेशा जंग टालने की कोशिश करता हूँ, अगर जंग हुई जीतूंगा तो मैं ही। भाई যাই হোক, আজকে আমরা কেজিএফ চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো, শুধু চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো। 27 মিনিট অলরেডি হয়ে গেছে, এই বালের ভিডিও হয়তো আমি পোস্ট করবো না, ঠিক আছে? দেন আসে গেছে চ্যাপ্টার 1-এর সব থেকে স্যাড সিন। কোনটা স্যাড সিন? একটা ছেলে ওই লাইনটা ক্রস করবে খেলতে খেলতে, ছেলেটা পেছন ওর মা যাবে, ছেলেটা আর মাকে দুজনকে উড়িয়ে দেবে কেজিএফের গুন্ডাগুলো। আর রকি ওই মোমেন্টে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। আমি তখন ভাবছি যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভিতর থেকে কতটা ভালনারেবল। ও বাঁচাতে পারবে না, তাই ও মৃত্যু দেখতে চায় না, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আবার বলছে मेरे दिल पत्थर का है, जो जिसका दिल पत्थर का है उसको कुछ फर्क नहीं पड़ता। রকি ভাই, তোমার দিল মোটেই পাথরের নয়, ঠিক আছে? তুমি নুসু পুসু। ওকে, দুনিয়াতে কোনো মা ছেলে প্রবলেমে পড়লেই তোমার সবার প্রথমে গিয়ে চোখ যায়, ওকে? আর হ্যামার সিন ভাই, হ্যামার সিন, মাই গড! যখন ও ছোট হ্যামারটা রেখে বড় হ্যামারটা যখন তুললো না, আমি ওই মুহূর্তে জানি আব জঙ্গ হোগা, আব ভয়ানক জঙ্গ হোগা ভাই। এবং লাস্টে ভানারাম দৌড়াতে আসছে। ভানারাম রিয়েলাইজ করতে পেরেছে যে কাল কুঠুরির মধ্যে যে 3জন কয়েদি ছিল তাদের একজনের বডি তো ওইখানেই পড়ে রয়েছে। 3জনকে তো নিয়ে গেল, তাহলে 3 নম্বর লোকটা কে? কিন্তু ভানারাম খোড়া, প্রশান্ত নীলের ব্রিলিয়ান্ট লেখো, ভানারাম খোড়া প্লাস তখন ওয়াকি টকি কাজ করছে না, যেটার হিন্ট আগে দেওয়া ছিল যে মাঝে মাঝে ওয়াকি টকি কাজ করে না। প্লাস ও তো কপার তারের ওপর ছুঁড়ে ফুড়ে মেরে তো দিয়ে তো ছে।
এবং ভানারাম যখন চিৎকার করবে ঠিক সেই মুহূর্তে রকি জল থেকে উঠে গরুরার গলা কাটবে। অ্যান্ড আই অ্যাম লাইক, লাইফে যতই ঝড় আসুক না কেন, লাইফে যে তোমাকে ম্যানিপুলেট করুক না কেন, তোমার পজিশন যাই হোক না কেন, যদি এরকম হয় যে সবাই তোমাকে ইউজ করছে, তাহলে তুমি ধরে নাও তুমি সৈনিক এবং জীবনটা একটা দাবার বোর্ড, যেটা রেফারেন্স কেজিএফ চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 দু জায়গা দিয়ে বারবার করে রয়েছে। ঠিক আছে, যে দাবার বোর্ড একবার যদি সৈনিক বোর্ডের শেষে পৌঁছে যদি যায় না, নাও হি ক্যান বিকাম এনিথিং অ্যান্ড হি ক্যান ডু এনিথিং। আর সেটাই কিন্তু এখানে হয়। ও ছিল ফুট সোলজার, সৈনিক, অ্যাসাসিন, ভাড়া করা গুন্ডা। ওকে সবাই নিজের পারপাস অনুযায়ী ইউজ করছিল। ও গরুরাকে মেরে দিলে পরে সবাই ওকে উড়িয়ে দেবে, এটাই সবার প্ল্যান ছিল। লৌড়া তোমার বিচি, ঠিক আছে, তোমার মুখে পড়ুক মাছি। হ্যাঁ, অত সস্তা নয়, অত সস্তা নয়। বিশেষ করে কেজিএফ চ্যাপ্টারের লাস্ট শট, ও যে ওই সিঁড়ি দিয়ে যে উঠে যাচ্ছে আর এরা ড্রাম বাজাচ্ছে, আর ওই 400খানা গার্ড ওর দিকে বন্দুক তাক করলো, সিনেমাটা শেষ হয়ে গেল, মিউজিক শুরু। ভাই আমি 31শে ডিসেম্বর 2018 আমি বেঁচে গেছিলাম এবং আমার নবজীবনের স্বাদ পেতে পরের দিনই 1 জানুয়ারি গৌরবকে নিয়ে আমি সিনেমাটা দেখতে গেছিলাম। আমার ব্যাঙ্গালোরের একমাত্র বন্ধু। গৌরবের লাইফ আমার থেকেও ফাকড আপ। আমাকে তো তাও বাবা মা ভালোবাসে, আমার একটা লাভিং সিস্টার রয়েছে। গৌরবের সেসব জিনিসপত্র প্রবলেম ছিল, পারিবারিক প্রবলেম ছিল। গৌরবের প্রবলেমগুলো আমার থেকে অনেক বেশি রিয়েল। আমি একটা বাজে ব্রেকআপ আর একটা বাজে চাকরির মধ্যে আটকে ছিলাম, আর আমার ভালো লাগছিল না, আর কোনো কিছু আমি নিতে পারছিলাম না। কিন্তু গৌরবের প্রবলেমগুলো অনেক বেশি রিয়েলিস্টিক ছিল। আমি গৌরবকে পরের দিনই 1 জানুয়ারি দেখাতে নিয়ে যাই। টিকিট প্রাইস খুব এক্সপেন্সিভ ছিল, বাট আমি ওকে নিয়ে যাই। ইভেন কি আমরা দুজন পাশাপাশি জায়গা পর্যন্ত পাইনি। আমি এক জায়গায় বসেছি, ওর এক জায়গায় বসেছি, ওই সেম হলে হিন্দিতে। এবার গৌরবের লাইফে কতদূর ইম্প্যাক্ট ফেলেছে আমি জানি না, বাট ওর ভালো লেগেছিল। এবং আমি আবার ওই সিনেমাটা দেখতে যাই 31শে জানুয়ারি 2019। এবং ট্রাস্ট মি, ওই দিনকে গিয়ে আমি যে সিনটা দেখেছিলাম না, লোকের সিন আসছে, লোকে ডায়লগ বলছে, আমি এদেরকে দেখে বুঝতে পারছি যে এরাও আমার মতো 3বার 4বার দেখতে এসছে। লোকে পুরো বেসে গেছে, ঠিক আছে, রাস্তায় রাস্তায় লোকজন সিগারেটের স্থলে কেজিএফ নিয়ে কথা বলছে। অ্যান্ড আমি 2019-এর প্রথম 6 মাস শুধু কেজিএফ, আমি বাড়িতে এসে একটা হল প্রিন্ট আমি ডাউনলোড করেছিলাম, এবং কেজিএফ একমাত্র সিনেমা যেটার আমার কাছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করেছি অনলাইনে আসার পরে। তামিল, তেলেগু, কানাডা, মালায়ালাম, সব, হিন্দি, সব কটা 5টা ভাষাতেই আমি ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। এবং 2019-এর প্রথম 6 মাস আমি অলমোস্ট রোজ কেজিএফ দেখেছি, রোজ। ইট ওয়াজ থেরাপিউটিক ফর মি। দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্য স্কোর, দ্য ভিজুয়ালস। এরকম হয়েছে যে আমি জিম করছি, ফোনে কেজিএফ চলছে, আমি কানে হেডফোনে শুনছি, আমি দেখছি না সিনেমাটা, আমি দেখছি না, আমি শুনছি ডায়লগগুলো, ইয়েটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি শুনছি। আমার প্রিয় প্রিয় সিন ছিল হচ্ছে গিয়ে শুরুতে ওকে ওই ঝুলিয়ে রাখা, ওকে নিয়ে কথাবার্তা বলা, তারপরে ও পড়বে, সবাইকে মারবে, ওকে ঝোলাবে, ওইটা। দেন এই রোম্যান্টিকের মধ্যে একটা বারের সিন আছে যেখানে ও মেশিন গান চেক করতে চলে যাবে, ঠিক আছে। उसको पता है ना हम सब इतना लोग हैं, हम लोग के पास गन है, फिर भी वो अकेला है, डर नहीं लगेगा क्या? और रॉकी भाई बाहर बसे, डर होना चाहिए, दिल में होना चाहिए, और वो दिल अपन का नहीं, सामने वाला का होना चाहिए। मैं आई कम इन, अकेला आने वाला होता है, सॉरी, जो गैंग लेके आता है वो गैंगस्टर, जो अकेला आता है मॉन्स्टर। भाई टू मच फॉर मी। গারুরার মূর্তি রিভিল করা, অ্যাসেম্বলিতে বন্দুক অ্যাসেম্বল করা, ভাই অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল নাধার পেছনে আমি ওই রকম বন্দুক অ্যাসেম্বল করা ভাই ওই রকম টাইটেতে জীবনে দেখিনি, ঠিক আছে। দেন দ্য টুইস্ট, আর এই যে जिस दिन वो जगह मिला था उस दिन वो पैदा हुआ था। যেদিনকে কেজিএফ আবিষ্কার হয়েছে
সেদিনকে রকিরও জন্ম হয়েছিল। দিস ইজ লাইক ডেস্টিনি। ওকে, যদি পয়সা কম থাকে ভালো করে বাঁচাও যায় না, যদি পয়সা কম থাকে ঠিক করে মৃত্যুও হয় না। রকির সাথে একটা পাগলের দেখা হবে, ইয়েলে পয়সা। ও ক্ষমতা খুঁজছে, পয়সা খুঁজছে কার কাছে? আর ওকে যখন পুলিশ অফিসারটাকে মারার পর একদম শুরুতে কি যেন ছিল ওই জায়গাটা, হ্যাঁ, তুমি পুলিশ অফিসারকে কেন মেরেছো? ও ওখানে এক্সপ্লেন করবে, যদি পুলিশ অফিসারকে যদি মারি তাহলে তোমার মতো লোকেরাই আমাকে খুঁজবে। ওকে, আমি হিন্দিতে বলতে পারছি না, डॉन ढूंढेगा, ठीक है, पुलिस वाले को ही मारा तो तुम्हारे जैसा डॉन ढूंढेगा। তখন চাচা ওকে জিজ্ঞাসা করবে, হে क्या चाहिए रे तेरे को, দুনিয়া ভাই ভাই। আর সেকেন্ড হাফ নিয়ে সিরিয়াসলি বলছি, কেজিএফ চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 সেকেন্ড হাফ নিয়ে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। কেশব যখন বাচ্চাদেরকে গল্প শোনাবে সেই জায়গাটা বলবো, আর গোটা সিনেমাটাতে এই যে একটা ফোর শ্যাডোয়িং হচ্ছিল কন্টিনিউয়াসলি, বাচ্চাগুলো রোজ দেয়ালে ছবি আঁকছে, সবাই বুঝতে পারছে যে ও ওদেরকে বাঁচাবে। ফাইনালি কেশব নামের ওই পাগলটা এসে যখন ওর কোলে ওই যে একটা মহিলা ছিল যার বাচ্চা জন্ম হয়েছে, তাকে সবাই ভয় দেখাবে যে মেয়েদের যখন এখানে জন্ম হয় আমরাই খুন করে দিই, কারণ এটা স্বর্গ নয়, এটা হেল, আমরা মেয়ে সন্তান জন্ম হলে পরে মেরে দিই। ওই বাচ্চাটাকে রকির কোলে নিয়ে গিয়ে রাখবে, রকি ভাই চিৎকার করে উঠবে, তখন পাগলটা বলবে ইয়ে বাঁচায়েগা, ঠিক আছে। এবং ফাইনালি সেটা যখন হচ্ছে না, ও হাতুড়ি তুলছে, বাচ্চাটার মুখের গ্লিমস, ওপরে চিল উড়ছে, কেজিএফের একটা শট, দেন হাতুড়ি দিয়ে মার। এবং ওই যে বুড়ো লোকটাকে যে বাঁচাতে গেল না, ওটা কিন্তু পুরো ডার্ক নাইট রাইজেসে বেনের হেঞ্চম্যানদের সাথে ব্যাটম্যানের ফাইট সেখান থেকে নেওয়া। ওই অন্ধকার কারাগলির মধ্যে কেউ খুঁজে পাচ্ছে না ওকে, ঠিক আছে, ও এক এক করে লোককে মারছে, মেরে ঝুলিয়ে দিচ্ছে, বাকি গুন্ডাগুলো সবকো মার দিয়ে। আর ফাইনালি করিডোরের মধ্যে ও যখন আসবে, আগুনের করিডোর, সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা একটা করে আসছে, ও মারছে, একটা লোককে বেলচা দিয়ে হাত কাটবে, একজনের গলার এখানে ধরে তুলে ধরবে, তারপরে বোধহয় ওই আগুনের যে স্টিকগুলো ওগুলো দিয়ে কেন আরম্ভ করবে। ভাই ভাই ফাক, 37 মিনিট হয়ে গেছে। শোনো, আমাদের প্রত্যেকের লাইফে একটা মোমেন্ট আসে যখন আমরা পড়ে যাই, কিন্তু আমরা পড়ি কেন? যাতে আমরা উঠে দাঁড়াতে পারি। ব্যাটম্যান বিগিন্সের ডায়লগ, ওয়াই ডু উই ফল মাস্টার ব্রুস, সো দ্যাট উই ক্যান লার্ন টু পিক আওয়ার সেলভস আপ। ওকে, somehow some freaking how this film helped me a lot. Okay, and I'm thankful for that. This film actually changed my mindset. আমার তখন মাইন্ডসেট চেঞ্জ করার দরকার ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমরা নিজেদের জন্য বাঁচি না, আমরা আমাদের বাবা মার জন্য বাঁচি, আমরা আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটিসের জন্য বাঁচি। নো ম্যাটার হাউ টাফ ইট ইজ, আমি একটা পার্সোনাল প্রবলেমের জন্য নিজেকে মুছে ফেলতে পারি না। দ্যাট ইজ ইনজাস্টিস, দ্যাট ইজ আ ক্রাইম, দ্যাট ইজ রং। হতে পারে আমি ব্রেভ নই, বাট কারেজিয়াস হতে প্রবলেম কোথায়? আর হল থেকে বেরিয়ে আমার প্রথম ভাবনা ছিল যে ভাই এ তো চ্যাপ্টার 2 আসবে, আমি যদি এখন পরপারে চলে যাই তাহলে চ্যাপ্টার 2টা কে দেখবে? কে হু ইজ গোয়িং টু ওয়াচ ইট? হু? আমাকে লাই বেঁচে থাকতে হবে। যখন আমি বেরিয়েছিলাম তখন অলমোস্ট রাত 1টা মতো হয়তো বাজে, 12:30 1টা মতো, 10টা থেকে শো ছিল। আমি তো হাউমাউ করে কেঁদেছি আগে। মোটামুটি একটা জায়গা দেখে কোড়ামাঙ্গালা থেকে হাঁটতে হাঁটতে এদিকে এসে একটা চার্চ মতো ছিল, চার্চের বাইরের সামনেটা মোটামুটি ফাঁকা, ঠিক বিটিএমে ঢোকার মুখে একটা জয়েন্ট মতো ছিল। আমি তো আগে কেঁদেছি ভালো করে, ওকে, কেঁদেছি, দেন জুস খেয়েছি। ওখানে সমস্ত রাস্তাতে সারা রাত জুস ফুস পাওয়া যায়। শোয়ারমা খেলাম, একটা চিকেন শোয়ারমা।
এখানে কি অ্যাভেঞ্জার্সের রেফারেন্স টানবি না, ঠিক আছে? মার্বেল ফ্যান, মার্বেলের সিনেমা, যাই হোক। এনিওয়ে, একটা শোয়ারমা খেলাম, জুস খেলাম, একটা সিগারেট খেলাম, কান্নাকাটি শেষ হলো, মুখ টুক পুছলাম, ভালো করে মুখে জল দিলাম। এবার লোকটা ভেবেছিল কি আমি ওদের মদফত খেয়ে রয়েছি। আমি বললাম, আমার মুখ দেখে অনেকেই ভাবে কি যে আমি নেশা করি। ভাই তোদেরকে একটা কথা বলি, আমি একটা ওই জয়েন্ট বানাতে পর্যন্ত পারি না। আমার এই চাপ দাঁড়িয়ে কোকড়া চুল বলে যে তুমি কি গাঁজা খাও, তুমি কি মদ খাও, ভাই আমি মদ খাই না। ওকে, আমি হুইস্কি টাচ পর্যন্ত করি না। একবার দুবার খেয়েছি লাইফে, এমন মাথা ধরেছে জীবনে কোনোদিন খাওয়ার কথা কোনোদিন মনে হয়নি। ওকে, আর উইড গাঞ্জা তো ছেড়েই দে, বহুকাল আগে একবার দুবার লোকজনের পাল্লায় পড়ে খেয়েছি, বলবো না। খাচ্ছিল, অফার করেছে, ইট ইজ রুড ইফ ইউ আর রিজেক্টিং সাচ অফার, তাই খেয়েছি। নাহলে আমি বানাতেও জানি না, আমি খাইও না। ওকে, আমার খালি একটাই বাজে হ্যাবিট রয়েছে যেটা আমি ছাড়ার খুব চেষ্টা করছি, দ্যাট ইজ স্মোকিং, ঠিক আছে? ওকে, কিন্তু আমি পারছি না কারণ লাগে, ঠিক আছে? ওটা স্ট্রেস রিলিফ করার কাজে লাগে, চাপ হয়ে গেলে পর লাগে, ঠিক আছে? আর স্মোকিং একটা বাজে হ্যাবিট, ঠিক আছে? স্মোকিং একটা বাজে হ্যাবিট, বাট ইট গিভস ইউ আ বুস্ট। ওকে, আমি জানি আমার এই কথাগুলো বলা একদম উচিত না, বাট আমি ওটা নিজে আমি বলছি, প্লিজ প্লিজ খাস না। ওকে, প্লিজ। তো KGF Chapter 1 saved my life. Simply it saved my life. ডিরেক্টর নিজেও হয়তো কোনোদিন ভাবেনি যে আমি এরকম একটা সিনেমা আমার হাত দিয়ে বেরিয়ে যাবে যেটা এত ভালো হবে। টু বি ভেরি অনেস্ট, অত প্ল্যান করে কেউ ভালো সিনেমা তৈরি করতে পারে না। আর সিনেমা পার্সোনাল লেভেলে এক একজনের জন্য এক এক রকমভাবে কাজ করে। আমার জন্য চ্যাপ্টার 1 যেভাবে কাজ করেছে, আর বলছি, আমার বোনের বাড়িতে অনেক বড় টিভি আছে, ওরা একদম টিভি প্রপার সেট আপ। আমার সব ল্যাপটপ আর ডেস্কটপ, ঠিক আছে? টিভি আমার ঘরে নেই। আমার এদিকে একটা ডেস্কটপ রয়েছে, এখানে একটা ল্যাপটপ রয়েছে, তলে একটা ল্যাপটপ রয়েছে, অফিসের ল্যাপটপ রয়েছে। তো ওদের বাড়িতে আমি যখন যাই, ওদের টিভিতে আমি চালিয়ে দেখি, আর ক্রাই লাফিং হয় আমার। ক্রাই লাফিং মানে কি, যে একই সাথে চোখ দিয়ে জলও পড়ছে, আবার একই সাথে আমি হো হো করে হাসছিও। বিশেষ করে বুড়ো লোকটাকে বাঁচানোর পরে ও যখন রুগ্গাকে যখন নিয়ে আসবে না, सबको मार दिया क्या एक को छोड़ के, क्यों জলুস নিকালনে কে লিয়ে, এরকম কিছু একটা ডায়লগ ছিল। আর ও যখন রুগ্গাকে যখন মারবে হাতুড়ি দিয়ে, সবাই মাটি দাপাচ্ছে, এদিকে বাকি গার্ডরা ভাবছে যে কোনো লোক হয়তো মরছে, ওরা জানে না যে ওদের লোককেই অ্যাকচুয়ালি মারা হচ্ছে। এবার ওইখানে ব্যাকগ্রাউন্ড ভয়েসে বলছে যে সবাই ওই দিন খানিকক্ষণের জন্য শান্তি পেয়েছিল, এরপরে কী হবে কেউ জানে না, বাট এত অত্যাচার হয়েছে, কিছু সময়ের জন্য সবাই একটুখানি শান্তি পেয়েছিল রুগ্গাকে যখন মারলো বুড়োটাকে বাঁচানোর পর। আর ওই সিনগুলোর মিউজিক ভাই, ও হো 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 হো। রাবি বাসরুর বম্বে গেছিল, ফেরার সময় সামহাও না এরকম একটা ইনসিডেন্ট আছে, রাবি বাসরুরের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো সব নষ্ট হয়ে যায়। রাবি বাসরুর ভেবেছিল যে সে আত্মহত্যা করবে, ঠিক আছে? বাট সে তার লাইফ অন্যদিকে ঘুরে যায়। তারপরে আমার লাইফও কাইন্ড অফ এই সিনেমাটা। আর কানেকশান দেখো তুমি, KGF ব্যাঙ্গালোরেই কেওলার গোল্ডফিল্ড, সোনার খনি। এই সিনেমাটা নাকি কানাডা ইন্ডাস্ট্রিকে নাকি বাঁচিয়ে তুলেছিল পুরো। তার আগে অবধি কানাডা ইন্ডাস্ট্রি নাকি বসে গেছিল, কানাডা ইন্ডাস্ট্রির জন্য এটা সোনার খনি। রকি ভাই একটা সোনার টুকরো লোক, আমার নাম স্বর্ণজ্যোতি। দেয়ার ইজ এ গডলি ইন্টারভেনশন দেয়ার, ঠিক আছে? এবং আমার লাইফও কাইন্ড অফ বাঁচিয়ে দিল। সোনার খনি, সোনার টুকরো সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে দিল। আর প্রশান্ত নীল বা রকি ভাই হয়তো জানেও না যে তার একটা ছেলের জীবনও বাঁচিয়ে দিয়েছে। অ্যান্ড আমি চিরকৃতজ্ঞ থাকবো, দেখো আমার এই ঘরটা, এটা আমার বাবার বাড়ি। আমি এখন অবধি এই ঘরটাকে আমি সাজাইনি আমার মতো করে, ঠিক আছে? যখন 50 বছর বয়স হয়ে যাবে তখন আমার নিজের একটা ঘর, তো এই ঘরটা যদিও আমার ঘর, বাট আমি জানি না যে আদৌ আমি এখানে আর কতদিন থাকবো, কত বছর আছে। এরকম হতে পারে চাকরি পেয়ে আমি বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে গিয়ে এখানে আর আসার চান্সই হলো না। যখন আমি বুঝবো যে এই ঘরটা আমার হতে চলেছে, বা অন্য যেখানেই থাকি, সেই ঘরে আমি প্রথম দিনকে বড় একটা ছবি টাঙাবো। সেই ছবিটা হবে হচ্ছে গিয়ে প্রশান্ত নীল আর ইয়াসের। ওকে,
সেই ঘরের দেয়ালে আরও কিছু লোকের ছবি থাকবে, সেই ঘরে জ্যাক স্নাইডারের ছবি থাকবে, সেই ঘরের তো একটা দেয়াল পুরো ব্যাটম্যানের হবে, ঠিক আছে? ওয়াল আর্ট আমি দুনিয়ার সব থেকে বেস্ট পেন্টারকে দিই, দুনিয়ার নয়, দুনিয়ার সব থেকে বেস্ট পেন্টারকে আমি অ্যাফোর্ড করতে পারবো না, বাট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পেন্টারকে দিয়ে আমি পুরো দেয়াল একদম পুরো আঁকাবো, যে আমাকে এখানে ব্যাটম্যানের একটা ছবি এঁকে দাও ভাই, বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানের একটা ছবি এঁকে দাও, আর একদিকে রকি ভাই, একদিকে ব্যাটম্যান, আমার বুকের দুদিকে দুজন রয়েছে, ঠিক আছে? রাজা কৃষ্ণাপ্পা বেরিয়া অ্যান্ড ব্রুস ওয়েন। আর ডিরেক্টরের নাম বললে পরে প্রশান্ত নীল, জ্যাক স্নাইডার। এরা কি দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ডিরেক্টর? না, এদের থেকে অনেক ভালো ডিরেক্টর আছে, বাট আমাকে আমাকে পার্সোনালি দেয়ার মুভিজ হ্যাভ হেল্প মি সো মাচ, যে এরা আমার, এদের জন্যে ভাই আমি যে কোনো ক্যাম্পেইন, যে কোনো কিছু, যে কোনো হাত তাক যেতে আমি রাজি আছি, ঠিক আছে? এনিওয়ে 45 মিনিট, এই ভিডিওটা পোস্ট করা যাবে না। এনিওয়ে চলো টাটা, আমি অনেক ভাট বুকে নিয়েছি, দিস অল দ্য পার্সোনাল। আজকে 5 বছর পূর্ণ হচ্ছে, ঠিক আছে? আগের বছর তো আমি ডিসেম্বর মাস পুরো এত বড় বিয়ার্ড রেখেছিলাম, কারণ 4 বছর পূর্ণ হচ্ছিল। আমি প্রত্যেক বছর এই সময়টা আমি সেলিব্রেট করি বিকজ অফ কেজিএফ, প্রত্যেক বছর, ঠিক আছে? এনিওয়ে অনেক কথা হয়ে গেল, চলো টাটা বাই। এটা আমি আপলোড করবো কিনা আমার নিজেরই জানা নাই।